আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় বাংলাদেশের বর্তমান সংকট এবং উত্তরণের উপায়। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন স্বনামধন্য সাংবাদিক অনামিত্র চ্যাটার্জি। তিনি বাংলাদেশ বিষয়ক ডেস্কের উপরেই দায়িত্বপ্রাপ্ত আছেন। অনামিত্র দা, আপনাকে আমরা পেয়ে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি। আদাব, আপনি কেমন আছেন? আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ভালো আছি, কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি, জি। মনটা ভালো নেই। বিশেষ করে এই ডিসেম্বরের মাসে এই 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 মানে দুদেশের সম্পর্ক বা দুদেশের মধ্যে পারস্পরিক এই মন্তব্য ছড়াছড়ি, উত্তেজনা, এগুলো বোধহয় না হলেই ভালো হতো আর কি। কিন্তু হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে। তো আমার মনে হয় যে এটা আহ, মানুষের মনের কথা নয়। তো এই নিয়ে আমরা আলোচনা করব। জি, আপনি ভারতের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে কাজ করছেন, বাংলাদেশের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন। তো সে আলোকে আমরা কথাগুলো আগাবো। তো আপনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের এই যে সংকটটা শুরু হলো গত 4 মাস যাবত, একে আপনি কিভাবে দেখছেন আপনার অভিজ্ঞতা দিয়ে? কারণ আপনি তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন আরেক রকম দৃষ্টিভঙ্গি। অবশ্যই এই যে সংকট, এই সংকটটা আহ, এটা বাংলাদেশের যে মৌলিক ভিত্তি, আমার মনে হয় সেটাকেই নাড়িয়ে দিচ্ছে। জি। 1947 সালে প্রথম পাকিস্তান এবং ভারত আহ, দেশ ভাগ হয়। সেই ভাগটা হয়েছিল মূলত ব্রিটিশদের চাতুর্যে, তাদের চক্রান্তে, ধর্মের ভিত্তিতে। জি। দ্বিজাতি বা মুসলিম এবং হিন্দু, এই দ্বিজাতির ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল। কিন্তু এরপর দেখা গেল যে মানুষের শুধু ধর্মটাই প্রধান সত্তা নয়। 52 সালে বাংলাদেশে যে ভাষা আন্দোলন যে হয়, সেদিনই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ওখানে স্থাপিত হয়। বুঝতে পেরেছি। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসেবে গঠন করেন, আমার মনে আছে 72 সালে ফিরে আমি বারে 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 এই ভিডিওটা দেখি। 72 সালে ফিরে শেখ মুজিবুর রহমান যে বক্তৃতাটা দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন যে এমন একটা দেশ হলো যে দেশটা বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের। তো আমি যদিও ভারতের নাগরিক, বাংলাদেশের সঙ্গে আমার পরিবারের কারোরই সেভাবে ওই আহ, আত্মীয়তার সম্পর্ক নেই। আমরা হুগলি জেলার মানুষ। তো কিন্তু আমি এখনো মনে প্রাণে অন্তত বিশ্বাস করি যে কোথায় যেন মনে হয় এই বাংলাদেশটা আমারও, কারণ আমারও মাতৃভাষা বাংলা এবং আমি বাংলা। বাংলায় কথা বলি। তো দর্শকদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, যে এই আবেগের বশবর্তী হয়ে হয়তো আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে কিছু কথাবার্তা আমি বলে ফেলতে পারি, সেগুলো আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ দাদা। এই প্রসঙ্গে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের যে একটা লক্ষ্য, তারা কি লক্ষ্যে আগাচ্ছেন কি? কারণ 4 মাসে তো কিছু হলেও পরিষ্কার হওয়ার কথা। আওয়ামী লীগ সামনে আসতে পারছে না, বিএনপি বা অন্যান্য বিরোধী দল যারা এখন সরকারের মানে এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে, তাদের আচার আচরণও অনেকটা ধোঁয়াশার মতো। তারা আসলে কি চাচ্ছে, নির্বাচন চায় নাকি চায় না, কি চায় এটাও বোঝা যাচ্ছে না। আবার এদিক দিয়ে উগ্র মৌলবাদ আস্ফালন বেড়েই চলছে প্রতিনিয়ত। মানে কি মনে হয় আসলে তাদের উদ্দেশ্যটা কি? এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারের, এটা কি বুঝতে পারেন দূর থেকে কিছু আজ করতে পারেন? আমি 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 একটু বলি। সেটা হচ্ছে 5ই আগস্ট জি। তথাকথিত গণ অভ্যুত্থানের ফলে জি। শেখ হাসিনা দেশত্যাগ করেন। জি। আগস্ট মাসের 8 তারিখে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্যারিস থেকে উড়িয়ে আনা হয়
মোহাম্মদ ইউনূসকে। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের প্রধান হলেন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ, 12 তারিখ। অর্থাৎ 8 তারিখে 4 মাস পেরিয়েছে, আরো 4টে দিন হয়েছে। চলে গেল। তো এই 4 মাসের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি এখন উঠে এসেছে, সেটা হচ্ছে যে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এই যুদ্ধংদেহী মনোভাবটাই প্রমাণ করে যে এই সরকার সার্বিকভাবে ব্যর্থ। মানুষের জনজীবনের সমস্ত রকম যে সমস্যাগুলো ছিল, সেগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার যে নজর দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই শাসকরা বরাবর এই অস্ত্রটা ব্যবহার করে। এটা বহু প্রাচীন, বহু ব্যবহৃত এবং অস্ত্র। বহু পরীক্ষিত অস্ত্র। হুম। তো সেই পুরোনো একটা কথা আমার মনে পড়ছে, জনতা যখন চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তো বিষয়টা দেখা গেল যে দ্রব্যমূল্য বৃদ্ধি আগেও ছিল, কারণ বাংলাদেশের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেটা গোটা বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। পৃথিবীর সব দেশেই কোভিড এবং তারপর যে যুদ্ধগুলো শুরু হয়েছে, ইউক্রেনের যুদ্ধ, মধ্য এশিয়ার যুদ্ধ, তার ফলে জ্বালানি তেল এবং জ্বালানি তেলের পর সেটা স্নোবলিং এফেক্টে সমস্ত কিছুর দাম বেড়েছে বিভিন্নভাবে। বিভিন্ন দেশের সরকার সেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে তারা চেষ্টা রাখার করে চেষ্টা গেছেন। করছে, চেষ্টা আচ্ছা। করে গেছেন। তো শেখ হাসিনা সরকারও চেষ্টা করেছেন। চেষ্টা তাদের করছে। বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল, সেটা হচ্ছে যে এই কাজে তিনি বা তার সরকার ততটা সাফল্য দেখাতে পারেনি। কিন্তু এটা একটা গ্লোবাল ফেনোমেনন ছিল। এই সরকার আসার পর দেখা যাচ্ছে যে এরা প্র্যাকটিক্যালি কিছুই জানে না কিভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হয়। সে সম্পর্কে বিন্দুমাত্র কোনো দক্ষতা বা যোগ্যতা এদের আছে বলে মানে মানুষ দেখতে পান। কিছুদিন আগে একটা আমি খবর পড়ছিলাম যে এই 4 মাসে বাংলাদেশের মানুষের প্রোটিন ইনটেক কিভাবে কমে গেছে। এমনকি মানে মাছ মাংস তো ছেড়ে দিন, ডিমের মতো জিনিসও এরা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারছে না। পাচ্ছে না। তার ফলে আজকে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সেই প্রতিবেশী ভারত, সেখান থেকে কোটি কোটি ডিম প্রতিদিন আনতে হচ্ছে। না তবে দাদা, এখানকার আমি জাস্ট এখানে এখানকার একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। হ্যাঁ, মানে সে কারণেই এই বেসিক জিনিসগুলোতে তারা তো। না, আমি আমি একটু বলি দিদি, জি। আমি খুব বেশি করব না। একই সঙ্গে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা জি, প্রাথমিকভাবে একদম। আগের সরকার চলে যাওয়ার পর আইন শৃঙ্খলার যে প্রচন্ড একটা অবনতি হয়েছিল, সেই অবনতি দেখিয়ে দিয়েছে যে এই সরকারের প্র্যাকটিক্যালি এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো রকম কোনো নেই, মানে দক্ষতা বা যোগ্যতা নেই। যোগ্যতা এরা নেই। পুলিশ এ আন্দোলনের নামে এরা পুলিশকে আক্রমণ করে, হত্যা করে, থানাগুলো আগুন টাগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভাবমূর্তিটা এমন হয়েছে, মানুষ তাদের আর মানে ভয়ই পায় না। যাদের কাজ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা যদি হাস্যকর হয়ে ওঠে, তাদের ভাবমূর্তি এবং আত্মবিশ্বাস যদি তলানিতে নেমে যায়, জি। গোটা দেশে যে অবস্থা হয় তাই হয়েছে। তো এখন যে অবস্থাটা চলছে বাংলাদেশে, তারা প্রতিশ্রুতি দিয়েছেন দুটো জিনিসের। এক হচ্ছে মানবাধিকার, এবং দুই হচ্ছে গণতন্ত্র। এই দুটো ফিরে আসবে। কিন্তু আজকে বাংলাদেশে সবচেয়ে বড় বাংলাদেশের শিকার হচ্ছে মানবাধিকার। মানবাধিকার বলে কিছু ধর্ম। আছে বলে আমি মনে করি না। এই ব্যাপারে বিস্তারিত আমি পরে বলছি। আর দুই হচ্ছে গণতন্ত্র। গোটা বাংলাদেশে যে জিনিসটা চলছে, এটাকে বলা বলা ভালো যে মানে ডেমোক্রেসি নয়, মবক্রেসি। সমস্ত জায়গায় ভিড়, পিটিএ মারা, মক্কা। সকলে মিলে একসঙ্গে হেনস্থা করা, এই যে এই ব্যাপারটা, এবং মানে বিভিন্ন স্কুলে কলেজে যে অরাজকতা চলছে, আমার পছন্দের লোক নয়, অতএব ছাত্রদের সেখানে হই 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 করে ঢুকিয়ে দিয়ে আপনি ইস্তফা দিন। ইস্তফা দেওয়ানো হচ্ছে একটার পর একটা স্কুলের সমস্ত বিশিষ্ট অধ্যক্ষ, অধ্যাপক, এদের। তো এই যে জিনিসটা চলছে,
এবং এটা চলছে হচ্ছে প্রশাসনের যারা মাথা, তাদের অঙ্গুলি হেলনে। তো আমার, যাদের নিয়ন্ত্রণ করার কাজ এসবগুলো, তারাই যদি এসব করে থাকে, তো তাহলে দেশটা যা অবস্থা তাই হয়েছে। এই রকম অবস্থায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে আবার নতুন করে এই 4 মাস আগের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করার একটা আহ, প্রবণতা চলে আসছে। এবং আমজনতা, তারা বলছেন যে আরে, তখন গণতন্ত্র ছিল না, তখন এ ছিল না, ও ছিল না, ঠিক আছে, কিন্তু সেটা তো আমরা তো অনেক ভালো ছিলাম। এই পরিস্থিতি যখনই আসছে, সেই সময়ই দেখা গেল যে এই যুদ্ধের রেটরিকটা উঠে এলো। তো এখান থেকেও তারা যুদ্ধের রেটরিক দিচ্ছেন, যুদ্ধের জিগির তুলছেন। আমাদের ওখানে কিছু শক্তি আছে, মানে ভারতবর্ষের কিছু শক্তি আছে, তাদের সেটা লাভ হচ্ছে, রাজনৈতিক লাভ। তারা সেটাকে ব্যবহার করে পাল্টা জিগির তুলছেন। এইভাবে একটা চরম উত্তেজনা সম্পর্ক তৈরি হয়েছে। এবং দুঃখের কথা, আজকে ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয়ের মাস। এটা শুধু বাংলাদেশের নয়, আমাদের ভারতেরও বিজয়ের মাস। কারণ বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতের সেনা মিলে যৌথ কমান্ড, যৌথ বাহিনী, তারা পাকিস্তানের সেনাকে কিন্তু পরাজিত এবং পর্যুদস্ত করেছিল এই মাসে। বলছিল। তো এটা বোধহয় একেবারেই কাম্য নয়। কিন্তু ওই যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, একেবারে হ্যাঁ, অদ্ভুত এক সত্যি কথা বলে ফেলেছেন। সেটা হচ্ছে যে আমরা, আমাদের ছেলেরা রিসেট বাটন টিপে দিয়েছেন, এখান থেকে শুরু হবে, পেছনের আর কিছু নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছুই বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস, এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে বলে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি হচ্ছেন এই সরকারের মুখ, তিনি নিয়ন্ত্রক কিনা আমি জানি না, আমার মনে হয় না আদৌ সব প্রশাসনের উপর তার কোনো নিয়ন্ত্রণ আছে, কিন্তু তিনি মুখ। তিনি যদি এই কথা বলে থাকেন, দেখা যাচ্ছে যে এটাই হয়তো সরকারের নীতি, এবং তাই হচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট ও, বলে, মানে ঘটনার কথা বলে শেষ করি। আমাদের কলকাতার ফোর্ট উইলিয়াম যে দুর্গ আছে, হুম। সেখানে প্রতি বছর বিজয় দিবস পালিত হয় 16 তারিখে। জি। যৌথ বাহিনীর যেহেতু বিজয়, ভারতীয় সেনারা বাংলাদেশের এক দল মুক্তিযোদ্ধাকে এখানে আনেন, জি। একসঙ্গে এখানে অনুষ্ঠানটি হয়। দাদা, এই প্রসঙ্গে আরেকটা কথা জানতে চাই যে বিএনপি সহ অন্যান্য অন্যান্য দলগুলো তখন যারা বিরোধী দলে বিরোধী না তো মানে মাঠে ছিল, শেখ হাসিনা সরকারের সঙ্গে ছিলেন না, যে দলগুলা বিএনপি সহ, ওদের তখন একটাই দাবি ছিল, আমরা একটা নির্বাচন চাই, আমাদের মতো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাই, নির্বাচন চাই। শেখ হাসিনা চলে গেলেন, 4 মাস অতিবাহিত হয়ে গেছে, পার হয়ে গেছে। কেউ কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে, বিএনপি বা তাদের সাথে যারা আছে তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে সেইভাবে যে একটা ডক্টর ইউনূস গভর্নমেন্টকে বলা যে নির্বাচন দাও, বলছে না। তো এখন তারাও মানে ইউনূস সরকার বা মৌলবাদীদের মতো অতি ভারত বিরোধী আচরণও করছে। আমি যতদূর রিসেন্টলি যা খবরে দেখছি যে বিএনপিও সেই দিকে গা ভাসিয়ে দিচ্ছে। এখন কি অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বিএনপির মতো অত বড় একটা সংগঠনকে আসলে উম, ভয় পাচ্ছে, ইউনূস সরকারকে ভয় পেতে শুরু করছে, নাকি অন্য কোনো কারণ আছে? কারণ ওরা তো আসলে, বিএনপি তো চাইবে নির্বাচন, তারা তো বহু বছর ক্ষমতার বাইরে, অলমোস্ট মানে 18-20 বছর, তো তারাও চাইছে না। আবার বোঝা যাচ্ছে না আসলে তারা কি ভয় আমি পাচ্ছে। আমি আমি একটু একটু বলি এ ব্যাপারে। আপনার সঙ্গে আমি একটু দ্বিমত। সেটা হচ্ছে, বিএনপি কিন্তু চাইছে এই মুহূর্তে ইলেকশনটা হোক এবং যত তাড়াতাড়ি হোক। জি। তারেক রহমান, জি। যিনি লন্ডন থেকে ভার্চুয়াল বক্তৃতা প্রতিদিনই করে চলেছেন বিভিন্ন দলের কর্মী সভায়, তিনি জি। কিন্তু প্রতিদিন এটা বলছেন যে এই ইলেকশন নিয়ে আর একটা ষড়যন্ত্র চলছে। চলছে। এবং এটা খুব এটাও পরিষ্কার। শুনেছি। হ্যাঁ। হ্যাঁ, এটা খুব পরিষ্কার যে বিএনপি এখন বুঝতে পারছে যে এই তথাকথিত অভ্যুত্থান, এই যে বৈষম্য বিরোধী ছেলেপুলেদের সামনে রেখে
এই যে প্যাটার্ন, জি। এই যে পরিকল্পনা, জি। এটাকে আপনি ষড়যন্ত্র বলুন বা পরিকল্পনা বলুন, বা উম, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষায় মেটিকুলাসলি প্ল্যান। ম্যাটিকুলাসলি প্ল্যান্ড। হ্যাঁ। তো এর এর মধ্যে তারা এখন বুঝতে পারছে যে অন্য কিছু পরিকল্পনা আছে। আজকে অভ্যুত্থানকারীরা বারবার বলছে যে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আমরা অভ্যুত্থান করিনি বা করিনি। হাসিনাকে তাড়াইনি। জি। এখন বিষয়টা হচ্ছে, যারা এই মেটিকুলাসলি প্ল্যানের মাথা, জি। তারা কিন্তু এই প্ল্যানটা আজ থেকে নয়, তারা সেই 1/11-এর সময় থেকে প্ল্যান করে আসছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সেদিন এই -2 যে পরিকল্পনা তারা রূপায়ণ করতে পারেনি, সেদিনও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখেই সেটা করার চেষ্টা হয়েছে, করার চেষ্টা করেছিল। এবং কেউ তাকে মেনে নেন। এবারে এতদিন ধরে বারে বারে চেষ্টা করার পর সেটা সফল হয়েছে। হুম। আপু বিএনপি তুমি। এদের সঙ্গে ছিলেন, আমি আমি একটু বলি, বিএনপি এদের 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 সঙ্গে ছিল। কিন্তু এখন বিএনপি ক্রমশ বুঝতে পারছে যে এই সরকারে তারা নয়, মূল ক্ষমতাবান লোকেরা হচ্ছে জামাতে ইসলামী বা হেফাজতের মতো ইসলামী শক্তি বা ধর্মীয় যে সমস্ত ও, সংগঠন আছে তারা। মজার কথা হচ্ছে যে এই হেফাজতে ইসলাম, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলই নয়, স্বীকৃত রাজনৈতিক দল নয় এরা, এটা ধর্মীয় সংগঠন। কিন্তু প্রথম থেকে দেখুন, সেই 5 তারিখের পরে যে 7 তারিখ থেকে যে প্রয়াসটা শুরু হয়েছে, আমাদের মাননীয় বাংলাদেশের সেনাপ্রধান যে সমস্ত দলবলকে ডেকে পাঠালেন উনি রাষ্ট্রপতির সঙ্গে কথাবার্তা বলার জন্য, তার মধ্যেই হেফাজত ইসলাম। তো অথচ তার মধ্যে বহু স্বীকৃত রাজনৈতিক দল ছিল না, তাদের ডাকাই হয়নি। তখন থেকে একটা প্ল্যান পরিষ্কার, যে বাংলাদেশে এই মেটিকুলাসলি প্ল্যান যারা করছে, তারা কিন্তু এই আওয়ামী লীগ বা বিএনপির বাইরে অন্য কিছু একটা পরিকল্পনা করছে, এবং সেই পরিকল্পনা সম্ভবত বাংলাদেশে একটা কট্টর ইসলামী শক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া। এবং 8 তারিখের পর থেকে দুটো নতুন জিনিস শুরু হলো। এক হচ্ছে, বিএনপি বলতে শুরু করলো যে এই তো খুব শীঘ্রই নির্বাচন হবে, আমরা নির্বাচনের পর যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা একসঙ্গে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। হ্যাঁ, কেউ বলছে। বিরোধী বলে কেউ হবে না, আমরা ভাগাভাগি করে সকলে মিলে এই সরকার নিয়ে চলবো। ভালো কথা। দেখা গেল যে জামাতে ইসলামী আরেক যে দ্বিতীয় যে শক্তিধর দল, কিন্তু তুলনায় বিএনপির কাছে তাদের ক্ষমতা বা সাংগঠনিক ক্ষমতা খুবই কম। কম। তারা কিন্তু অন্য একটি পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়লো। সেটা হচ্ছে যে বাংলাদেশ জুড়ে ছোট বড় যে সমস্ত অজস্র ইসলামী দল আছে, তাদের সঙ্গে আলোচনায় বসে একটা ইসলামী জোট তৈরি করা। এবং মূল উদ্দেশ্য হচ্ছে জামাতের নেতৃত্বে একটা ইসলামী জোট তৈরি করা। এবং এইটা খুবই কঠিন, কারণ অধিকাংশ ইসলামী দলেই নানা মত এবং পথে বিভক্ত, এবং জামাতের মওদুদিবাদকে এদের একটা বড় অংশই মানে না। হুম। এবং কেউ কেউ তো জামাতকে ইসলামী বলেই মানে না, প্রকৃত ইসলামের সঙ্গে এদের নাকি এইসব ব্যাপার ট্যাপার আছে। তো এটা খুবই কঠিন। কিন্তু দেখা গেল যে এই কাজটা করার জন্য কিন্তু সময় দরকার। তখনই শুরু হলো যেটা, সেটা হচ্ছে যে সংস্কার করবে কারা করবে, না এই উড়ে এসে জুড়ে বসা, যাদের কোনো মানে গণতান্ত্রিক তাদের কোনো স্বীকৃতি নেই, এই অন্তর্বর্তী সরকার। হ্যাঁ। তারা নাকি জনগণের ম্যান্ডেটও নেই। ম্যান্ডেট নেই, জনগণের ম্যান্ডেটও নেই, তারা নাকি সংস্কার করবে সমস্ত। এবং এই সংস্কারের নামে আসলে হচ্ছে এই মূল পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচনটাকে ঠেকিয়ে রাখা। মানে এবং এই কালক্ষেপণ চার করা। চার মাসের মধ্যে 4 মাসের মধ্যে এটা কিন্তু বিএনপি এখন বুঝতে পেরেছে। তারা প্রতিদিন কিন্তু তাগাদা দিচ্ছে যে, এবং এখন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব তিনি এবং অন্যান্য নেতারা, তারেক রহমানও বলছেন যে এই সরকারের সংস্কার করার তো কোনো এখতিয়ারই নেই। যদি সংস্কার করতে হয় সেটা নির্বাচিত সরকার করবে, সংসদ করবে। এই সরকার কি করে করে সেটা? কিন্তু করছে। এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, এরা বুঝতে পারছে যে সমস্ত কিছুই
এখন বিএনপি বুঝছেন যে সমস্ত কিছু এখন আর তাদের কথায় চলছে না, এই কিন্তু প্রসঙ্গে দাদা, নির্বাচনটাকেও, হ্যাঁ, নির্বাচনটাকেও পিছনো হচ্ছে, পিছনো হচ্ছে, পিছনো হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো রকম একটা মানে কিছুদিন আগে আপনার শিক্ষা উপদেষ্টা বলে ফেললেন যে আগামী বছর আমরা নির্বাচিত সরকার দেখব বলে আশা করি। সঙ্গে সঙ্গে হাই হাই করে পরের দিন এই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হলো যে ওটা তার ব্যক্তিগত 2.5 বছর 3 বছর এই এই আপাতত এই সময়ের মধ্যে নির্বাচন করার কোনো রকম কোনো পরিকল্পনা এই সরকারের আছে বলে আমার মনে হয় না। তাহলে এই যে এখন তারা যে তাদের কোনো, সত্যি বলতে এই সরকারের তো কোনো রোড ম্যাপ নেই। তারা তাদের এই যে আপনি বললেন যে মানে আমরা সবাই দেখছি প্রতিনিয়ত একজন এক উপদেষ্টা এক কথা বললে আরেক উপদেষ্টা জাস্ট সেটাকে ডিফেন্ড করে ডিফারেন্ট একটা কথা বলতেছে। মানে এরকম চলতেছে, মানে ওদের কোনো রোড ম্যাপ নেই, দিক নির্দেশনা নেই। মানে এইভাবে যদি বেশি দিন চলে, কারণ বাংলাদেশ রাষ্ট্র নামক রাষ্ট্রটা তো অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, আর্থসামাজিক অবস্থায় একদম ভেঙে যাবে। তারপরে কোনো স্কুলগুলোতে সেরকম ভাবে শিক্ষা, আহ, আপনারা তো সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে দেখতেই পাচ্ছেন, এখন তো দেখা সহজ। তো এইভাবে যে এই লক্ষ্যহীন চলা, এটা আসলে কতদিন প্রলং করা সম্ভব, বা এরকম ভাবে কি একটা দেশ চলতে পারে? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিভিন্ন ও, দল, রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোতে সরকারের মধ্যে নেই সেভাবে। কারা যে আছে সেটাও হচ্ছে একটা ব্যাপার। কিছু এনজিওর লোককে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা এনজিও চালাতো, তারাই নাকি দেশ চালাবে। এবং তাদের মধ্যে একটাই খুব কমন সূত্র আছে, সেই একটা সূত্রে মালার মতো তারা গাঁথা। এছাড়া প্রত্যেকের এক এক রকম মতামত, এক এক রকম কথা বলে সবাই। সেই যে সূত্রটা, সেই সূত্র হচ্ছে কি না, ভারত বিরোধিতা এবং হ্যাঁ। আগের সরকার আওয়ামী লীগের বিরোধিতা। হুম। এই একটা সূত্রে সকলে একাত্তরকে বাঁধা। মুছে দেওয়া, মুক্তিযুদ্ধকে হ্যাঁ মুছে হ্যাঁ, দেওয়া। এবার এবার ব্যাপারটা হচ্ছে এই এই একটা প্রকৃষ্ট মানে এই এদের যে অব্যবস্থা, অপদার্থতা, তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল যে মাস দুয়েক আগে, যখন দুজন উপদেষ্টা পরিষ্কার ঘোষণা করলেন যে এবারে ভারতকে কোনো ইলিশ মাছ দেওয়া হবে না। হুম। অ্যাজ ইফ যেন ইলিশ মাছটা বিনা পয়সায় দেয় না, বাজার দরে রপ্তানি করা করে বাংলাদেশের রপ্তানিকারকরা, আমাদের দেশের ভারতের আমদানিকারকরা সেটা কিনে নেয় এবং সেটা বাজার দরে, এবং সেই দর ঠিক করে কিন্তু বাংলাদেশ। এখন হবে না, কেন না? তার ফলে হবে নাকি, মানে এই ভারতকে ইলিশ মাছ খাওয়াতে গিয়ে বাংলাদেশের বাজারে নাকি ইলিশ মাছের খুব টানাটানি পড়ে যাচ্ছে। ভালো কথা। এরা দুজন যখন এইসব কথা বলে এবার তাই নিয়ে হইচই শুরু হলো, এবং সত্যি সত্যি দেখা গেল বাংলাদেশের বাজারেও ইলিশের দাম কমলো না, আবার ভারত বিরোধিতাটাকেও বাড়ি তোলা গেল আর কি। যে সব দাদা বাবুরা খেয়ে নেয়, ওই জন্য নাকি তারা ইলিশ মাছ খেতে পারছে না। কিন্তু এই পরে এই তো আবার রেটোরিক তারাই তোলা বলে হলো। নাকি এবং মজা পাঠিয়েছেন। হচ্ছে, যখন তারা এই যে জিনিস চালিয়ে যাচ্ছেন, সেই সময় বাণিজ্য দপ্তর যে ঘোষণা করলো যে ইলিশ যাবে। অর্থাৎ ডান হাত জানে না বাঁ হাত কি বলছে, হুম। অথচ রাজনীতি করে চলেছে তারা। এবং অদ্ভুতভাবে আমি আপনাকে বলতে পারি যে প্রথম আমি আমাদের এই মানে এই বাংলায় বাংলাদেশ সম্পর্কে এই যে অভিমানের ব্যাপারটা প্রথম দেখতে পাই, যখন বাংলাদেশ থেকে ইলিশ আসা শুরু হলো এখানে। আপনি জানেন কিনা জানি না, বা দর্শকের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছিল তার 10 ভাগের 1 ভাগও আমাদের আমদানিকারকরা এনে বাজারে বিক্রি করতে পারে। তার কারণ হচ্ছে মানুষ পরিষ্কার বলেছে বাংলাদেশের ইলিশ দেবে না। আমি টাকা দিয়ে কিনবো, বাংলাদেশের ইলিশ কিনবো না ভারতের ইলিশ কিনবো কি মায়ানমার ইলিশ কিনবো, সেটা আমি ঠিক করব। এইসব বড় বড় কথা বলার ওরা কে? ও যতই ভালো টেস্ট হোক আমাকে দেবে না, আমি এবারে খাবো না বাংলাদেশের ইলিশ। এবং বাংলাদেশের ইলিশ ভারতে এবারে বিক্রি করা যায়নি, যার ফলে মানে এই যে সরকার থেকে যে এত হাজার টন আমরা দিলাম, এ করলাম, এই সমস্ত হলো, এসবগুলো কিন্তু কোনোটাই মানে কাজে লাগেনি। এবং
প্রথম কিন্তু সেখান থেকে আমি দেখেছিলাম, আমি বাজারে বিভিন্ন জায়গার খোঁজ খবর করে যে কিরকম অবস্থা। আমাদের এখানে যারা আমদানি করে তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম যে কেমন অবস্থা। তারা বলছে যে অদ্ভুত ব্যাপার, যে মানে পড়তে পেতো না বাংলাদেশের ইলিশ, এবং প্রচুর দাম দেখেও বছরে একবার তো কিনবো বলে লোকে কিনে নিয়ে যেত। এবারে মানুষকে জোর করে দিলেও তারা বলছে যে না, দেবে না, অন্য মাছ দাও। এই যে ব্যাপারটা, অর্থাৎ দুদেশের মধ্যে এই যে রেটরিকটা, বিরোধিতার যে বিষয়টা, এই বীজগুলো পুঁতে দেওয়া হচ্ছে কিন্তু ওখান থেকেই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো করা হলো। তো এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি। তারপর এটা এই আগামী আহ, দিনে আরো হয়তো বাড়বে, আমি জানি না। কিন্তু আমার মনে হয় এই সরকার যতদিন থাকবে, দুদেশের মধ্যে এবং দুই বাংলার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়াটা খুব মুশকিলের ব্যাপার। কারণ ওই যেটা বললাম যে সার্বিক ব্যর্থতার জন্য এই অপদার্থরা সমস্ত কিছু ভারতের দিকে আঙুল দেখায়। তাহলে দাদা, এই যে সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই সংকট থেকে সহসা উত্তরণ কি হবে না? আর যদি হয় তাহলে সেই কৌশলটা কি হবে? কারণ এইভাবে তো আসলে চললে তো দিন শেষে তো বাংলাদেশের জনগণ সাফার করতেছে, জনগণ এই এই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে। সে তো ও, মানে এটা তো সম্পূর্ণভাবে সত্যি। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো এই ধরনের বিষয়, অর্থাৎ চেপে বসা যে শক্তি, এ নতুন নয় কিন্তু। এটা বাংলাদেশে 75 সালেও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেনা শাসন পরপর হয়েছে। হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে, তার সেনা শাসনের বিরুদ্ধে, তার আগে যেসব সেনা শাসনগুলো ছিল তার বিরুদ্ধেও বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মানুষ লড়াই করেছে। বাংলাদেশে হচ্ছে এমন একটা দেশ আমাদের উপমহাদেশে, যারা বুকের রক্ত এবং প্রাণের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই ঐতিহ্য কিন্তু রিসেট বাটন টিপে মুছে দেওয়া যায় না। কিন্তু যে বিশিষ্টজন, যারা সমাজের আলোকবর্তিকা, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, গণ আন্দোলনের নেতা, তারা কিন্তু অদ্ভুতভাবে এই 4 মাসের মধ্যেও তারা সরব হওয়ার মতো সুযোগ পাচ্ছেন না। এবং এইখান থেকে উঠে আসছে যে কি ভয়ঙ্কর মানবাধিকার বিপর্যয়ের মধ্যে আজকে বাংলাদেশ রয়েছে। এমন কেউ বোধহয় নেই যারা এই সরকারের বিন্দুমাত্র ও, মানে বিরোধিতা করতে পারেন, এমন কেউ বোধহয় বাংলাদেশে নেই যার বিরুদ্ধে খুনের মামলা নেই। হেনস্থা করার জন্য হাজার হাজার মানুষের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে, তাদের সেই খুনের মামলা গ্রেপ্তার করা হচ্ছে। গোটা বিচার ব্যবস্থাটাকে একটা মবক্রেসিতে পরিণত করা হয়েছে। সেখানে যে মামলা ওঠা মাত্র টেকার কথা নয়, সেই মামলাতে তাদের দীর্ঘদিনের জন্য কারাবাসে পাঠানো হচ্ছে, কখনো পুলিশ হেফাজতে, রিমান্ডে, কখনো জেলে পাঠানো হচ্ছে। বর্ষিয়ান তাহলে সমস্ত মানুষেরা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে গণ আন্দোলনের কর্মী, শাহরিয়ার কবিরের মতো কর্মী, আমাদের আসাদুজ্জামান নূরের মতো কর্মী, শমী কায়সার, এরা আজকে জেলে, ভাবা যায়? এরা আজকে জেলে। দাদা, তাহলে আবার কি মানে এখন ব্যাপার সহসা হচ্ছে, এটার থেকে উত্তরণ হবে না? না না, আমার কথা হচ্ছে যে তার থেকেও বড় কথা আর একটা অন্যদিকেও আছে। সেটা শুধু যে মানে কারাগারে তাই নয়, এই যে আদালতে তোলার সময় তাদের পরিকল্পনা মাফিক মারধর খাওয়ানো হচ্ছে। মারধর খাওয়ানো হচ্ছে, উকিলকে যে মানে মানে ভয়ঙ্কর। যা তারপরে যা 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 মানে সাধারণ একজন বন্দীর যে মানবিক অধিকার, মানবিক সেগুলো অধিকার। তাদের সেগুলো থেকেও যে কোনো বন্দীকে বঞ্চিত করা হচ্ছে। তো এরা কিন্তু এই মানবাধিকারের কথা বলেই, গণতন্ত্রের কথা বলেই এরা কিন্তু তথাকথিত এই অভ্যুত্থানটি করেছে। করেছিল। হ্যাঁ। আচ্ছা, আজকে দেখুন,
কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার কারণ হচ্ছে প্রত্যেকের নামে একটা করে খুনের মামলা লাগিয়ে রেখেছে। যদি না লাগিয়ে রাখে তাহলে তারা জানে মুখ খুললেই আমার খুনের মামলায় ফেঁসে যাব। প্র্যাকটিক্যালি আত্মগোপন করে থাকতে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের। আমি নামগুলো বলছি না, নামগুলো বললে আবার তারা টার্গেট হয়ে যাবে। কিন্তু এই এই তো অবস্থা, এই এই হচ্ছে অবস্থা। এখন যে সংবাদ মাধ্যমের ওপর যেভাবে আহ, আক্রমণ নেমে এসেছে, মানে এটা বোধহয় নাৎসি আমলই একমাত্র এর সঙ্গে তুলনীয় হতে পারে। আমি নিজে সংবাদ মাধ্যমের লোক হয়ে বলছি, এখনো ও দেশের সাংবাদিক বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, এবং তারা কি ধরনের আতঙ্কে আছেন ভাবা যায় না। আমি আমি সাংবাদিক মুন্নি সাহা কেমন সাংবাদিক বা আমার সেই নিয়ে বলার কিছু নেই, কিন্তু তিনি একই সঙ্গে সাংবাদিক পেশার একজন মানুষ। রাত্রিবেলা 10:30 11টার সময় তিনি অফিস থেকে বেরোনোর সময়ে পরিকল্পিতভাবে একটা জনতা তাকে ভিড়ে, তাকে ধরে যেভাবে হেনস্থা, যেভাবে থ্র্যাশিং করলো, মানে এ তো ভাবা যায় না। এবং কি না, যারা ছেঁড়া জামা কাপড় পরা কিছু দুষ্কৃতী তারা বলছে যে আপনি বিডিআর বিদ্রোহের সময় এই কথা লিখেছিলেন। আমি বিশ্বাস করি না যে এটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা পরিকল্পনা মাফিক তৈরি করা, এবং তাকে বলে দেয়া হয়েছে একেবারে টিউটড যে এই কথাগুলো বলবে, না হলে এই জিনিস কখনো হওয়া সম্ভব নয়। এছাড়া সংবাদ মাধ্যমের উপর দখলদারি, সংবাদ মাধ্যমের উপর ঢুকে গিয়ে গুন্ডাগিরি করে অপছন্দের সাংবাদিকদের তাদের বার করে নিয়ে যাওয়া, আর এছাড়া নিয়মিত টেলিফোন করে এই খবরটা দেয়া যাবে না, ওই খবরটা দিতে হবে, এসব তো চলছেই। আর প্রধান উপদেষ্টা এবং তার এক বাহিনী আছে, তথাকথিত প্রেস সচিব এবং এদের নিয়ে, তারা প্রতিনিয়ত বড় বড় কথা বলে যাচ্ছেন সংবাদ মাধ্যম স্বাধীন স্বাধীন স্বাধীন। হ্যাঁ, এগুলো তো আমরা প্রতিনিয়ত দেখছি। তো এই কিন্তু রকম কথা হচ্ছে অবস্থাতে এখান থেকে আপনার ঘুরে এই এই দাঁড়াবে যে, কিভাবে হ্যাঁ, বাঙালি আমার জাতি? কথা হচ্ছে যে এই রকম অবস্থায় বিরোধী শক্তি বা প্রতিবাদ উঠে আসাটা খুব কঠিন, খুব কঠিন। কিন্তু এইভাবে কখনো বাঙালিকে দমন করা যায়নি, পৃথিবীর কোনো জাতিকে দমন করা যায়। যত আক্রমণ তীব্র হবে তত দ্রুত কিন্তু এদের সরে যাওয়ার দিনও চলে আসবে। তো এরা প্রথম থেকে এই জিনিসটাকে নামিয়ে এনেছে। তো এই এখন চলছে, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। সমান নাহি যায়। এটাই হচ্ছে আহ, মানে হয়ে এসেছে চিরকাল। এরাও যে এই ধাক্কা খেয়ে পাল্টা প্রতিরোধে কোথায় যাবে সেটাও হয়তো আমরা দেখে যেতে এটাই পারবো। সময় বলে দিবে। এই হচ্ছে ধন্যবাদ ব্যাপার। দাদা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হুম হুম আমি শেষে দুইটা বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গ হুম। সাথে একটা সবসময় আমাদের ভাষা, খাবার এক- একই। তো আমাদের মধ্যে একটা ভীষণ ভ্রাতৃত্বের একটা বন্ধন ছিল। এই যে এত কিছু হচ্ছে দুই দেশের মধ্যে, তো পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আপনি তো সাধারণ মানুষের সাথে কাছে যান, জানেন তাদের অভিব্যক্তি। ওই ভ্রাতৃত্বের বন্ধনটা কি স্বাভাবিক, মানে ওরকম আছে বা অটুট থাকবে, নাকি আসলে ধীরে ধীরে ওরাও, আপনার পশ্চিমবঙ্গের মানুষরাও বিরক্ত হয়ে যাচ্ছে, বা এই সম্পর্কটা আসলে টিকবে না, এরকম কিছু কি মনে হয়? দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে যে দুই বাংলায়, যেমন বাংলাদেশ তেমন পশ্চিমবাংলা, এখানকার মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। সচেতন। হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে তারা বোঝেন যে আদতে কি ঘটছে বাংলাদেশের সঙ্গে আজকে। বাংলাদেশে যে সমস্ত আমার বন্ধুরা রয়েছেন, জি। তাদের অনেকেই আছেন তারা আওয়ামী লীগের সমর্থক, অনেকেই আছেন তারা আওয়ামী লীগের সমর্থক নন। জি। কিন্তু আমাদের বন্ধুত্বে কখনো, মানে আজকে এই এই রেজিম চেঞ্জ হয়ে গেল বলে বন্ধুত্ব চেঞ্জ হয়ে গেল, এটা এটা সম্ভব নয়, এবং আমাদের দেশের মানুষও এটা বিশ্বাস করেন না। হুম। তো বিষয়টা হচ্ছে এটা হবেও না, এটা আমরা জানি, এটা আমরা জানি খুব ভালোভাবেই। আজকে একটা কালো মেঘ এসেছে,
সেই মেঘ কেটে যাবে। দু দেশেরই কিছু শক্তি, যারা মনে করে যে এই যুদ্ধের জিগির তুলে বা এই ধরনের একে অপরের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে আহ, উত্তেজনা তৈরি করে তাদের লাভ, তারা সেটা করছে। কিন্তু এই লাভটাও খুব দীর্ঘস্থায়ী লাভ কিছু হয় না। এবং আমি জানি যে এর পেছনে মানুষ নেই, বাঙালি তো নেই, একেবারেই নেই। তো শুভবুদ্ধির উদয় হবে, অচিরেই হবে, কারণ এভাবে চলতে পারে না। পৃথিবীর ইতিহাস বলছে এভাবে চালানো যায় না। ভোটের নিচে চাপ দিয়ে একটা বাঙালি জাতিকে এখানে রেখে দেবে কিছু লোক, এবং ওয়াশিংটনে বসে কিছু লোক তার পরিকল্পনা রচনা করবে, যারা যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে প্রাণের বিনিময়ে, আজকে শাসকরা বলবে তারা হচ্ছে আমার বন্ধু আর ভারত হচ্ছে শত্রু দেশ। এ হয় না, এরা এরা কখনো টিকতে পারে না। তো সেই দিনের অপেক্ষাতেই আমরা থাকবো। আমরা আশা করি এই কালো মেঘ কেটে যাক, নতুন সূর্যোদয় আসুক আমাদের এই বিজয়ের মাসে। আমাদের দর্শকদের জন্য আপনি যদি দুটো লাইন কিছু বলেন। দেখুন, আমাদের যে বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, এটা চিরন্তন। রিসেট বাটন টিপে এগুলোকে মুছে ফেলা যায় না। তো এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা চেতনা। কিন্তু বাঙালিকে বারে বারে প্রতিবাদ প্রতিরোধ করতে রাস্তায় নামাবে, এবং জয়ও ছিনিয়ে আনতে পারবে বাঙালি। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। নমস্কার। আপনারা নমস্কার। সকলে ভালো থাকুন। শুধু দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবারও নতুন কোনো অতিথির সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। চলুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনাকে ধারণ করে চলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।